ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, বৃত্তের বাইরের গল্প পাঠের আসরে আমি আবার নিয়ে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের আজকের পর্ব। গল্প পাঠ, এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি ঋতুপর্ণা। তবে গল্প শুরু করার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, অতি অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক। ভানুমতি চলতে চলতে থেমে আমার দিকে তাকিয়ে বলল, বাবুজি, উঠতে কষ্ট হচ্ছে? আরে না না, কিছু না, একটু আসতে চলো কেবল। কষ্ট কি? আরও খানিকটা চলে সে বলল, জ্যাঠামশাই চলে গেল, সংসারে আমার আর কেউ রইল না বাবুজি। ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হয়ে কথাটা বলল। তার কথা শুনে আমার হাসি পেল। বৃদ্ধ প্রপিতামহই না হয় মারা গিয়েছে, মাও নেই, নতুবা তার বাবা, ভাই, ঠাকুমা, ঠাকুরদা সবাই বেঁচে। চারিদিকে একেবারে জাজ্জল্যমান সংসার। হাজার হোক ভানুমতি স্ত্রীলোক এবং বালিকা, পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করবার এবং মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তার পক্ষে স্বাভাবিক। ভানুমতি বলল, আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশোনা করবেন, ভুলে যাবেন না বলুন। নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান। বন্যবালিকা ভানুমতিও সেই একই ধাতুতে গড়া। বললাম, আরে কেন ভুলে যাব, মাঝে মাঝে আসবো নিশ্চয়ই। ভানুমতি কেমন একরকম অভিমানের সুরে ঠোঁট ফুলিয়ে বলল, কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এই পাহাড় জঙ্গলি দেশের কথা। একটু থেমে বলল, আমাদের কথা, আমার কথা। শেষের কথা দুটো ভানুমতি একটু থেমে বলল। স্নেহের সুরে বললাম, কেন, মনে বুঝি ছিল না ভানুমতি? আয়নাখানা পাওনি বুঝি? মনে ছিল কি ছিল না ভাবো, এরপরও বলবে কিছু মনে ছিল না? ভানুমতি উজ্জ্বল মুখে বলল, ওহ বাবুজি, বড় চমৎকার আয়না, সত্যি, সে কথা আপনাকে জানাতে ভুলেই গেছি। সমাধিস্থানের সেই বট গাছের তলায় যখন গিয়ে দাঁড়ালাম, তখন বেলা নেই বললেই হয়। দূর পাহাড় শ্রেণীর আড়ালে সূর্য লাল হয়ে ঢলে পড়েছে। কখন ক্ষীণ চাঁদ উঠে বটতলায় অপরাহ্নের এই ঘন ছায়া এবং নিকটবর্তী রাত্রির গভীর অন্ধকার দূর করবে, স্থানটি যেন তারই স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়িয়ে আছে। ভানুমতিকে কিছু বনের ফুল কুড়িয়ে আনতে বললাম, তার ঠাকুরদাদার কবরের পাথরে ছড়াবার জন্য। সমাধির ওপর ফুল ছড়ানো প্রথা এদেশে জানা নেই। আমার উৎসাহে সে কাছেরই একটা বুনো শিউলি গাছের তলা থেকে কিছু ফুল সংগ্রহ করে আনল। তারপর ভানুমতি এবং আমি দুজনেই ফুল ছড়িয়ে দিলাম রাজা দবরুর সমাধির ওপরে। ঠিক সেই সময় ডানা ঝটপট করে একদল সিল্লি ডাকতে ডাকতে উড়ে গেল এই বটগাছের মগডাল থেকে, যেন ভানুমতি এবং রাজা দবরুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ আমার কাছে তৃপ্তি লাভ করে সমস্বরে বলে উঠলেন, সাধু 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 সাধু। কারণ আর্য জাতির বংশধরের এই বোধহয় প্রথম সম্মান অনার্য রাজসমাধির উদ্দেশ্যে। ধাওতাল সাহু মহাজনের কাছে আমাকে একবার হাত পাততে হলো। আদায় সেবার হলো কম, অথচ 10,000 টাকা রেভিনিউ দাখিল করতেই হবে। তহসিলদার বনোয়ারি লাল পরামর্শ দিল, বাকি টাকাটা ধাওতাল সাহুর কাছে কর্য করুন, আপনাকে সে নিশ্চয়ই দিতে আপত্তি করবে না। ধাওতাল সাহু আমার মহলের প্রজা নয়, সে থাকে গভর্নমেন্টের খাস মহলে। আমাদের সঙ্গে তার কোনো প্রকার বাধ্যবাধকতা নেই। এই অবস্থায়
সে যে এক কথায় আমাকে ব্যক্তিগতভাবে 1000 টাকা ধার দেবে এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু গরজ বড় বালাই। একদিন বনওয়ারিলালকে সঙ্গে নিয়ে গোপনে গেলাম ওই ধাওতাল সাহুর বাড়ি, কারণ কাছারির অন্য কাউকেও জানতে দিতে চাই না যে টাকা ধার করে দিতে হচ্ছে। ধাওতাল সাহুর বাড়ি পওসদিয়ার একটি ঘিঞ্জি টোলার মধ্যে। বড় একখানা খোলার চালার সামনে খানকতক দড়ির চারপাই পাতা। ধাওতাল সাহু উঠোনের একপাশে তামাকের ক্ষেত নিড়ানি দিয়ে পরিষ্কার করছিল। আমাদের দেখে শশব্যস্তে ছুটে এলো। কোথায় বসাবে, কি করবে সে ভেবেই পায় না। খানিকক্ষণের জন্যে যেন দিশাহারা হয়ে গেল। হে কি, হুজুর এসেছেন গরিবের বাড়ি? আরে আসুন আসুন, বসুন হুজুর, আসুন তহসিলদার সাহেব। ধাওতাল সাহুর বাড়িতে চাকর বাকর দেখলাম না। তার একজন হৃষ্টপুষ্ট নাতি, নাম রামলখিয়া, সেই আমাদের জন্য ছুটাছুটি করতে লাগলো। বাড়িঘর আসবাবপত্র দেখে কে বলবে যে এটি লাখপতি মহাজনের বাড়ি। রামলখিয়া আমার ঘোড়ার পিঠ থেকে জিন খুরপাচ খুলে ঘোড়াকে ছায়ায় বাঁধল, আমাদের জন্য পা ধোবার জল আনলো। ধাওতাল সাহু নিজেই একখানা তালের পাখা দিয়ে বাতাস করতে লাগলো। সাহুজির এক নাতনি তামাক সাজতে ছুটল। তাদের যত্নে বড়ই বিব্রত হয়ে উঠলাম। বললাম, আরে ব্যস্ত হবার দরকার নেই সাহুজি, তামাক আনতে হবে না, আমার কাছে চুরুট আছে। যত আদর আপ্যায়নই করুক, আসল ব্যাপার সম্বন্ধে কথা পারতে একটু সমীহই হচ্ছিল। কি করে কথাটা পারি? ধাওতাল সাহু বলল, ম্যানেজার সাহেব কি এখানে পাখি মারতে এসেছিলেন? না, তোমার কাছেই এসেছিলাম সাহুজি। আমার কাছে হাজুর? কি দরকার বলুন তো? আমাদের কাছারির সদর খাজনার টাকা কম পড়ে গেছে, 3,500 টাকার বড় দরকার তোমার কাছে, সেজন্যই এসেছিলাম। মরিয়া হয়ে কথাটা বলে ফেললাম মাত্র, বলতে যখন হবেই। ধাওতাল সাহু কিছুমাত্র না ভেবে বলল, আরে তার জন্য আর ভাবনা কি হাজুর, সে হয়ে যাবে এখন। তবে তার জন্য এত কষ্ট করে আপনার আসবার কি দরকার ছিল বলুন? এখানা চিরকুট লিখে ওই তহসিলদার সাহেবের হাতে পাঠিয়ে দিলেই আপনার হুকুম তামিল হতো। মনে মনে ভাবলাম, এখন আসল কথাটা বলতেই হবে। টাকা আমি ব্যক্তিগতভাবে নেব, কারণ জমিদারের নামে টাকা কর্য করিবার আমুক্তারনামা আমার নেই। এ কথা শুনলেও ধাওতাল কি আমায় টাকা দেবে? বিদেশি লোক আমি, আমার কি সম্পত্তি আছে এখানে যে এতগুলো টাকা বিনা বন্ধকে সে আমায় দেবে? কথাটা একটু সমীহের উপরেই বললাম। সাহুজি, লেখাপড়াটা কিন্তু আমার নামেই করতে হবে, জমিদারের নামে হবে না। ধাওতাল সাহু আশ্চর্য হওয়ার সুরে বলল, লেখাপড়া? লেখাপড়া কিসের হাজুর? আপনি আমার বাড়ি বই এসেছেন সামান্য টাকার অভাব পড়েছে তাই নিতে। এ তো আসবার দরকারই ছিল না, হুকুম করে পাঠালেই টাকা দিয়ে দিতাম। তারপর যখন এসেইছেন তখন লেখাপড়া কিসের? না 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 না, আপনি আপনি স্বচ্ছন্দে নিয়ে যান হাজুর, যখন কাছারিতে আদায় হবে আমায় পাঠিয়ে দিলেই হবে। বললাম, আমি হ্যান্ড নোট দিচ্ছি, টিকিট সঙ্গে করে এনেছি, কিংবা তোমার পাকা খাতা বার করো, সই করে দিয়ে যাই। ধাওতাল সাহু হাত জোর করে বলল, মাপ করুন হাজুর, ও কথাই তুলবেন না, মনে বড় কষ্ট পাবো। কোনো লেখাপড়ার দরকার নাই, আপনি আপনি টাকা নিয়ে যান। আমার পীড়াপিড়িতে ধাওতাল কর্ণপাতও করল না। ভিতর থেকে আমায় নোটের তাড়া গুনে এনে দিয়ে বলল, হাজুর, একটা কিন্তু অনুরোধ আছে। কি? এ বেলা আপনাদের যাওয়া হবে না, সিধা বার করে দিই, রান্না খাওয়া করে তবে যেতে পারেন। আবার আপত্তি করলাম, তাও টিকল না। তহসিলদারকে বললাম, বনওয়ারিলাল, রাঁধতে পারবে তো? আমার দ্বারা কিন্তু সুবিধে হবে না। বনওয়ারি বলল, তা চলবে না হাজুর, আপনাকে রাঁধতে হবে। আমার রান্না খেলে এ পাড়াগায় আপনার দুর্নাম হবে। ও আমি দেখিয়ে দেব এখন। বিরাট এক সিধা বার করে এনে দিল ধাওতাল সাহুর নাতি।
রান্নার সময় নাতি ঠাকুরদা মিলে নানা রকম উপদেশ পরামর্শ দিতে লাগলো এই রান্না সম্বন্ধে। ঠাকুরদার অনুপস্থিতিতে নাতি বলল, বাবুজি, ওই যে দেখছেন না আমার ঠাকুরদাদা, ওর জন্য সব যাবে। এক লোককে টাকা ধার দিয়েছে বিনা সুদে, বিনা বন্ধকে, বিনা তমসুকে। এখন আর টাকা আদায় হতে চায় না। সকলকে বিশ্বাস করেন, অথচ লোকে কত ফাঁকি না দিয়েছে। লোকের বাড়ি বয়ে টাকা ধার দিয়ে আসেন। গ্রামের আরেকজন লোক বসেছিল, সে বলল, বিপদে আপদে সাউজির কাছে হাত পাতলে ফিরে যেতে কখনো কাউকে দেখিনি বাবুজি। সেকেলে ধরনের লোক, ইতনা বড়া মহাজন, কখনো আদালতে মোকদ্দমা করেননি। আদালতে যেতে ভয় পান, বেজায় ভীতু আর ভালো মানুষ। সেদিন যে টাকা ধাওতাল সাহুর কাছ থেকে এনেছিলাম তা শোধ দিতে প্রায় 6 মাস দেরি হয়ে গেল। এই 6 মাসের মধ্যে ধাওতাল সাহু আমাদের ইসমাইলপুর মহলের ত্রিসীমানা দিয়ে হাঁটেনি, পাছে আমি মনে করি যে সে টাকা তাগাদা করতে এসেছে। ভদ্রলোক আর কাকে বলে। প্রায় বছরখানেক রাখালবাবুদের বাড়ি যাওয়া হয়নি। ফসলের মেলার পরে একদিন সেখানে গেলাম। রাখালবাবুর স্ত্রী আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, আপনি আর আসেন না কেন দাদা? কোনো খোঁজখবরও নেন না। এই নির্বান্ধব জায়গায় বাঙালির মুখ দেখা যে কি, আর আমাদের এই অবস্থা। বলে দিদি নিঃশব্দে কাঁদতে লাগলেন। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। বাড়িঘরের অবস্থা আগের মতোই হীন, তবে এবার ততটা যেন বিশৃঙ্খল নয়। রাখালবাবুর বড় ছেলেটি বাড়িতেই টিনের মিস্ত্রির কাজ করে। সামান্যই উপার্জন, তবু যা হয় সংসার একরকম চলছে। রাখালবাবুর স্ত্রীকে বললাম, ছোট ছেলেটিকে অন্তত ওর মামার কাছে কাশিতে রেখে একটু লেখাপড়া শেখান। তিনি বললেন, আপন মামা কোথায় দাদা? 2-3খানা চিঠি লেখা হয়েছিল এত বড় বিপদের খবর দিয়ে। 10টি টাকা পাঠিয়ে দিয়ে সেই যে চুপ করলো, আর এই 1.5 বছর সারা শব্দ নেই। তার চেয়ে দাদা ওরা মকাই কাটুক, জনার কাটুক, মহিষ চড়াক, তবুও ভালো। তবুও তেমন মামার দৌড়ে ওরা যাবে না। আমি তখনই ঘোড়ায় ফিরব, দিদি কিছুতেই আসতে দিলেন না। সেবেলা থাকতেই হলো। তিনি কি একটা খাবার করে আমায় না খাইয়ে ছাড়বেন না। অগত্যা অপেক্ষা করতে হলো। মকাইয়ের ছাতুর সঙ্গে ঘি এবং চিনি মিশিয়ে একরকমের লাড্ডু বেঁধে এবং কিছু হালুয়া তৈরি করে দিদি খেতে দিলেন। দরিদ্র সংসারে যতটা আদর অভ্যর্থনা করা যেতে পারে তার কোনো ত্রুটি করলেন না। বললেন, দাদা, ভাদ্র মাসে মকাই রেখেছিলাম আপনার জন্য তুলে। আপনি ভুট্টা পোড়া খেতে ভালোবাসেন তাই। জিজ্ঞাসা করলাম, কোথায় পেলেন? কিনেছিলেন বুঝি? আরে না না, খেতে কুড়োতে যাই। ফসল কেটে নিয়ে গেলে ওই যেসব ভাঙা ঝরা ভুট্টা চাষারা খেতে রেখে যায়, গায়ের মেয়েরাও যায়, আমিও যাই ওদের সঙ্গে। 1 জুড়ি করে রোজ কুড়োতাম। খেতে কুড়োতে যেতেন? হ্যাঁ, রাত্রে যেতাম, কেউ টের পেত না। গায়ের কত মেয়েরাই তো যায়। তাদের সঙ্গে এই ভাদ্র মাসে কমসে কম 10 টুকরি ভুট্টা কুড়িয়ে এনেছিলাম। মনে বড় দুঃখ হলো। এই কাজ গরিব গাঙ্গতার মেয়েরা করে থাকে। এদেশের ছত্রী বা রাজপুত মেয়েরা গরিব হলেও ক্ষেতের ফসল কোড়াতে যায় না। আর একজন বাঙালির মেয়েকে এই কাজ করতে শুনলে মনে বড়ই ব্যথা লাগে। এইসব অশিক্ষিত গাঙ্গতাদের গ্রামে বাস করে দিদি এসব হীনবৃত্তি শিখেছেন। সংসারের দারিদ্র্যও যে তার একটা প্রধান কারণ, সে বিষয়ে ভুল নেই। মুখ ফুটে কিছু বলতে পারলাম না, পাছে মনে কষ্ট দেওয়া হয়। এই নিঃস্ব বাঙালি পরিবার বাংলার কোনো শিক্ষা সংস্কৃতিই পেল না। বছর কয়েক পরে চাষি গাঙ্গতায় পরিণত হবে, ভাষায়, চালচলনে, হাবভাবে। এখন থেকে সে পথে অনেকটা এগিয়ে গেছে। রেল স্টেশন থেকে বহু দূরে অজপল্লী গ্রামে আমি আরও 2-1টি এরকম বাঙালি পরিবার দেখেছি। এইসব পরিবারে মেয়ের বিয়ে দেওয়া যে কি দুঃসাধ্য ব্যাপার। এমনই আর একটি বাঙালি ব্রাহ্মণ পরিবার জানতাম। দক্ষিণ বিহারে এক অজ গ্রামে তারা থাকতেন। অবস্থা নিতান্তই হীন। বাড়িতে তাদের 3টি মেয়ে ছিল। বড়টির বয়স 21-22 বছর, মেজটির 20, ছোটটি 17। এদের বিয়ে হয়নি।
হবার কোনো উপায়ও নেই। স্বঘর জোটানো বাঙালি পাত্রের সন্ধান পাওয়া এসব অঞ্চলে অত্যন্ত কঠিন। 22 বছরের বড় মেয়েটি দেখতেও সুশ্রী, এক বর্ণও বাংলা জানে না, আকৃতি প্রকৃতিতে খাঁটি দেহাতি বিহারি মেয়ে। মাঠ থেকে মাথায় মোট করে কলাই আনে, গমের ভুসি আনে। এই মেয়েটির নাম ছিল ধ্রুবা, পুরোদস্তুর বিহারি নাম। তার বাবা প্রথমে এই গ্রামে হোমিওপ্যাথিক ডাক্তারি করতে এসে জমি জমা নিয়ে চাষবাসের কাজও আরম্ভ করেন। তারপর তিনি মারা যান। বড় ছেলে একেবারে হিন্দুস্থানি, চাষবাস দেখাশোনা করত। বয়স্তা ভগ্নীদের বিয়ের জোগাড় সে চেষ্টা করেও করতে পারেনি। বিশেষত পণ দেবার ক্ষমতা তাদের আদৌ ছিল না জানি। ধ্রুবা ছিল একেবারে কপালকুণ্ডলা। আমাকে ভাইয়া অর্থাৎ দাদা বলে ডাকত। গায়ে অসীম শক্তি। গম পিষতে, উদুখালে ছাতু কুটতে, মোট বয়ে আনতে, গরু মহিষ চড়াতে চমৎকার মেয়ে। সংসারের কাজকর্মে একেবারে ঘুণ। তার দাদা এ প্রস্তাবও করেছিলেন যে এমন যদি কোনো পাত্র পান 3টি মেয়েকেই এক পাত্রে সম্প্রদান করবেন। মেয়ে 3টিরও নাকি অমত ছিল না। মেজো মেয়ে জবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাংলা দেখতে ইচ্ছে হয়? জবা বলেছিল, নেই ভাইয়া, ওয়াকা পানি বাড্ডি নরম ছে। শুনেছিলাম বিয়ে করতে ধ্রুবার খুব আগ্রহ। সে নিজে নাকি কাউকে বলেছিল তাকে যে বিয়ে করবে তার বাড়ির গরুর দোহাল বা উদুখলওয়ালি ডাকতে হবে না। সে নিজেই একাই 5 ঘন্টায় 5 সের গম কুটে ছাতু করতে পারে। হায় হতভাগিনী বাঙালি কুমারী! এত বছর পরেও সে নিশ্চয়ই আজও গাঙ্গতিন সেজে দাদার সংসারে জব করছে। কলাইয়ের বোঝা মাথায় করে মাঠ থেকে আনছে। কে আর দরিদ্রা দেহাতি বয়স্কা মেয়েকে বিনাপনে বিবাহ করে পালকিতে তুলে ঘরে নিয়ে গেছে, তাও আবার মঙ্গল শঙ্খ ও উলুধ্বনির মধ্যে। শান্ত মুক্ত প্রান্তরে যখন সন্ধ্যা নামে, দূর পাহাড়ের গা বেয়ে যে সরু পথটি ঘন বনের মধ্যে চেরা সিথির মতো দেখা যায়, ব্যর্থ যৌবনা দরিদ্রা ধ্রুবা হয়তো আজও এত বছরের পরে সেই পথ দিয়ে শুকনো কাঠের বোঝা মাথায় করে পাহাড় থেকে নামে। এ ছবি কতবার কল্পনার চোখে দেখেছি। তেমনই দেখেছি আমার দিদি, রাখালবাবুর স্ত্রী, হয়তো আজও বৃদ্ধা গাঙ্গতিনদের মতো গভীর রাতে চোরের মতো লুকিয়ে খেতে খামারে শুকনো তলায় ঝোড়া ভুট্টা ঝুড়ি করে কুড়িয়ে ফেরেন। ভানুমতিদের ওখান থেকে ফেরার পথে শ্রাবণ মাসের মাঝামাঝি সেবার ঘোর বর্ষা নামল। দিন রাত অবিশ্রান্ত বৃষ্টি, ঘন কাজল কালো মেঘপুঞ্জে আকাশ ছেয়ে আছে। নাড়া ও ফুলকিয়া বৈহারের দিগন্তরেখা বৃষ্টির ধোঁয়ায় ঝাপসা। মহালিখা রূপের পাহাড় মিলিয়ে গেছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের শীর্ষদেশ কখনো কখনো অস্পষ্ট দেখা যায়, আবার কখনো দেখা যায় না। শুনলাম পূর্বে কুশি এবং দক্ষিণে কারো নদীতে বন্যা এসেছে। মাইলের পর মাইল ব্যাপী কাশ এবং ঝাউবন বর্ষার জলে ভিজছে। আমার আপিস ঘরের বারান্দায় চেয়ার পেতে বসে দেখতাম। আমার সামনে কাশবনের মধ্যে একটা বনঝাউয়ের ডালে একটা সঙ্গীহারা ঘুঘু বসে অঝোরে ভিজছে। ঘন্টার পর ঘন্টা একভাবে বসে আছে। মাঝে মাঝে পালক উস্কো খুস্কো করে ঝুলিয়ে বৃষ্টির জল আটকাবার চেষ্টা করে। কখনো এমনিই বসে থাকে। এমনই দিনে অফিস ঘরে বসে দিন কাটানো আমার পক্ষে অসম্ভব হয়ে উঠত। ঘোড়ায় জিন কষে বর্ষা চাপিয়ে বের হয়ে পড়তাম। সে কি মুক্তি, কি উদ্দাম জীবনানন্দ, আর কি অপরূপ সবুজের সমুদ্র চারিদিকে। বর্ষার জলে নবীন সতেজ ঘন সবুজ কাশের বন গজিয়ে উঠেছে। যতদূর চোখ যায় এদিকে নাড়া বৈহারের সীমানা, ওদিকে মোহনপুরা অরণ্যের অস্পষ্ট নীল সীমারেখা পর্যন্ত বিস্তৃত থই থই করছে এই সবুজের সমুদ্র। বর্ষার জলের জলো হাওয়ায় মেঘোজ্জ্বল আকাশের নিচে এই দীর্ঘ মরকতশ্যাম তৃণভূমির মাথায় ঢেউ খেলে যাচ্ছে। আমি যেন একা এই অকুল সমুদ্রের নাবিক, কোন রহস্যময় স্বপ্নবন্দরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। এই বিস্তীর্ণ মেঘ ছায়াশ্যামল মুক্ত তৃণভূমির মধ্যে ঘোড়া ছুটিয়ে মাইলের পর মাইল যেতাম। কখনো সরস্বতী কুণ্ডির বনের মধ্যে ঢুকে দেখেছি
প্রকৃতির এই অপূর্ব নিভৃত এই সৌন্দর্যভূমি যুগল প্রসাদের স্বহস্তে রোপিত নানা জাতীয় বুনো ফুলে এবং লতায় একেবারে সেজে উঠেছে এবং আরও সুন্দর হয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে সরস্বতী হ্রদ ও তার তীরবর্তী বনানীর মতো সৌন্দর্যভূমি খুব বেশি নেই, এই আমি নিঃসন্দেহে বলতে পারি। হ্রদের ধারে রেড ক্যাম্পিয়নের মেলা বসেছে এই বর্ষাকালে। হ্রদের জলের ধারের কাছেই জলজ ওয়াটারক্রাফটের বড় বড় নীলাভ সাদা ফুলে ভরে আছে। যুগলপ্রসাদ সেদিনও কি একটা বুনো লতা এনে লাগিয়ে গিয়েছে জানি। সে আজমাবাদ কাছারিতে মুহুরির কাজ করে বটে, কিন্তু তার মন পড়ে থাকে সরস্বতী কুণ্ডের তীরের এই লতা বিতানে এই বুনো পুষ্পের কুঞ্জে। সরস্বতী কুণ্ডীর বন থেকে বের হয়ে এলাম। আবার মুক্ত প্রান্তর, আবার দীর্ঘ তৃণভূমি। বনের মাথা ঘন নীল বর্ষার মেঘ এসে জমেছে। বনের মাথায় ঘন নীল বর্ষার মেঘ এসে জমেছে। সমস্ত জলভার নামিয়ে রিক্ত হওয়ার আগেই আবার উড়ে আসছে নবমেঘপুঞ্জ। একদিকে আকাশে এক অদ্ভুত ধরনের নীল রং ফুটেছে, তার মধ্যে একখণ্ড লঘু মেঘ অস্তদিগন্তের রঙে রঞ্জিত হয়ে বাইরের বিশ্বের দিগন্তে কোন অজানা পর্বত শিখরের মতো দেখা যাচ্ছে। সন্ধ্যার বেশি দেরি নেই। দিগন্তহারা ফুলকিয়া বৈহারের মধ্যে শিয়াল ডেকে উঠত। একে মেঘের অন্ধকার, তার উপর সন্ধ্যার অন্ধকার নেমেছে। ঘোড়ার মুখ কাছাড়ের দিকে ফেরাতাম। কতবার এই ক্ষান্তবর্ষণ মেঘ থমকানো সন্ধ্যায় এই মুক্ত প্রান্তরে সীমাহীনতার মধ্যে কোনো এক দেবতার স্বপ্ন যেন দেখেছি। এই মেঘ, এই সন্ধ্যা, এই বন, এই কোলাহলরত শিয়ালের দল, সরস্বতী হ্রদের জলজ ফুল, মঞ্চি, রাজুপাড়ে, ভানুমতি, মহালিকারূপের পাহাড়, সেই দরিদ্র গোঁড় পরিবার, আকাশ, ব্যোম, সবই তার সুমহতী কল্পনায় একদিন ছিল বীজ রূপে নিহিত। তারই আশীর্বাদ আজকের এই নবনীল নীরদমালার মতোই সমুদয় বিশ্বকে অস্তিত্বের অমৃতধারায় সিক্ত করছে। এই সন্ধ্যা তারই প্রকাশ, এই মুক্ত জীবনানন্দ তারই বাণী। অন্তরে অন্তরে যে বাণী মানুষকে সচেতন করে তোলে, সে দেবতাকে ভয় করার কিছুই নেই। এই সুবিশাল ফুলকিয়া বৈহারের চেয়েও, এই বিশাল মেঘ ভরা আকাশের চেয়েও সীমাহীন অনন্ত তার প্রেম ও আশীর্বাদ। যে যত হীন, যে যত ছোট, সে বিরাট দেবতার অদৃশ্য প্রসাদ ও অনুকম্পা তার উপর তত বেশি। আমার মনে যে দেবতার স্বপ্ন জাগত, তিনি যে শুধু প্রবীণ বিচারক, ন্যায় ও দণ্ডমূর্দের কর্তা, বিজ্ঞ, বহুদর্শী কিংবা অব্যয় অক্ষয় প্রভৃতি দুরূহ দার্শনিকতার আবরণে আবৃত ব্যাপার তা নয়। নাড়াবৈহারের কি আজমাবাদের মুক্ত প্রান্তরে কত গধূলিবেলায়, কত রক্ত মেঘস্তূপের, কত দিগন্তহারা জনহীন জ্যোৎস্নার আলোয় আলোকিত প্রান্তরের দিকে তাকিয়ে মনে হতো তিনি প্রেম ও রোম্যান্স, কবিতা ও সৌন্দর্য, শিল্প ও ভাবুকতা। তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন, সুকুমার কলাবৃত্তি দিয়ে সৃষ্টি করেন, নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়ে থাকেন নিঃশেষে প্রিয়জনের প্রীতির জন্য। আবার বিরাট বৈজ্ঞানিকের শক্তি ও দৃষ্টি দিয়ে গ্রহ নক্ষত্র নিহারিকা সৃষ্টি করেন। এমনই এক বর্ষামুখর শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছারিতে এসে হাজির। অনেকদিন পরে তাকে দেখে খুব খুশি হলাম। কি ব্যাপার ধাতুরিয়া, ভালো আছিস তো? সে ছোট পুটুলের মধ্যে তার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা, সেটা হাত থেকে নামিয়ে আমায় হাত তুলে নমস্কার করে বলল, বাবুজি, নাচ দেখাতে এলাম। বড় কষ্টে পড়েছি বাবুজি, আজ 1 মাস কেউ নাচ দেখেনি। ভাবলাম কাছারিতে বাবুজির কাছে যাই, সেখানে গেলে তারা ঠিক দেখবেন। আরও ভালো ভালো নাচ শিখেছি বাবুজি। ধাতুরিয়া যেন আরও রোগা হয়ে গেছে। তাকে দেখে বড় কষ্ট হলো। কিছু খাবে ধাতুরিয়া? ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নেড়ে জানালো সে খাবে। আমার ঠাকুরকে ডেকে ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বললাম। তখন ভাত ছিল না, ঠাকুর দুধ ও ছিঁড়ে এনে দিল। ধাতুরিয়ার খাওয়া দেখে মনে হলো সে অন্তত 2 দিন কিছু খেতে পায়নি।
শেষ হলো বৃত্তের বাইরের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের আজকের পর্ব। আরণ্যক উপন্যাস এবার শেষের পথে পা বাড়িয়েছে। আরণ্যকের পরবর্তী পর্বগুলো নিয়ে আমি ঋতুপর্ণা আবার হাজির হব পরবর্তী সপ্তাহে। ধন্যবাদ।